প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের সংবাদপত্রের আজকের পর্বটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব মোস্তফা মামুন। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। তো একটু সংবাদপত্রের শিরোনামগুলো দেখে তারপর আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, ইসরায়েলে আয়রন ডোম ভেদ করে সামরিক ঘাঁটিতে ইরানের হামলা। একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে জামায়াত। 16 বছরে সরকারের অপচয় 3000 কোটি টাকা। এনসিটিবির কঠোর নজরদারিতে 2026 শিক্ষাবর্ষে চাহিদা কমেছে 4.5 কোটি বই। ঢাকামুখী মানুষের ঢল, টানা 10 দিনের ছুটি শেষ, আজ খুলছে সরকারি অফিস। মানবজমিন, ইউনুস তারেক বৈঠক, ময়নাতদন্ত। লন্ডন বৈঠক, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলগুলো। ট্রু প্রমিস 3 বনাম অপারেশন রাইজিং লায়ন, হামলায় কাঁপছে ইরান ইসরায়েল। 9 শীর্ষ পরমাণু বিজ্ঞানী হারালো ইরান। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট সেবা চালু হলেও পরিস্থিতি থমথমে। র্যাবের পোশাক পরে উত্তরায় কোটি টাকা ছিনতাই। দৈনিক সমকাল, ইসরায়েল কঠোর, ইরানও অনড়। 3 উপদেষ্টার পদত্যাগ ও মেয়র ইস্যুতে নমনীয় থাকবে বিএনপি। জামায়াতের প্রতিক্রিয়া, প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। বিশ্লেষণ, 7 মাসে নির্বাচনের বাকি প্রস্তুতিগুলিও শেষ করা সম্ভব। আমার দেশ, নির্বাচনী ট্রেনে দেশ, ত্রয়োদশ সংসদ নির্বাচন। যুক্তরাজ্য থেকে 5 অর্জন নিয়ে ফিরলেন প্রধান উপদেষ্টা। আমাদের সময়, ইরানের পাল্টা হামলায় জ্বলছে ইসরায়েল, আজ আষাঢ়স্য প্রথম দিবস। খবরের কাগজ, ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। ইসরায়েলকে সহযোগিতা করলে হামলা হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের ঘাঁটিতে ইরান। ব্রিটিশ আইনজীবী নিয়োগ করা হয়েছে টাকা উদ্ধারে, বিবিসিকে ডক্টর ইউনুস। সময়ের আলো, জুলাইয়ে ফিরছেন তারেক রহমান। ফিরোজার কাছেই নেওয়া হয়েছে বাসভবন, বর্তমানে তার বিরুদ্ধে কোনো মামলা নেই। সংকট কাটলেও সংশয় কমেনি, ডিসেম্বরের আগেই প্রয়োজনীয় সংস্কারের পরামর্শ দিলেন বিশ্লেষকরা। আলোকিত বাংলাদেশ, জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে নির্বাচনে যাবে না এনসিপি। শিরোনামগুলো দেখছিলাম, আমরা আলোচনায় নিশ্চয়ই যাব। গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলো রয়েছে। আমরা জানি যে আজ আষাঢ়ের প্রথম দিবস, এটিও শিরোনাম হিসেবে এসেছে এবং প্রতি বছরই বর্ষার প্রথম দিনে আমরা এই শিরোনামটি দেখি। অত্যন্ত গুরুত্বর সাথে আমরা গণমাধ্যমে এই বিষয়টিকে নিয়ে সংবাদ এবং আলোচনা দেখি, কেননা বাঙালি জীবনে আমরা জানি যে বর্ষা বিশেষ আলোড়ন তৈরি করে এবং ঋতুগুলোর মধ্যে সবচেয়ে দৃশ্যমান হয়ে ওঠে বৈশিষ্ট্যের দিক থেকে। আমরা একটু আলোচনা করি। ঋতু যেটা বললেন শেষ কথাটা, এটা খুব গুরুত্বপূর্ণ যে ঋতুগুলোর মধ্যে অন্য কোনো ঋতু এত মানে স্পষ্ট না, মানে এর অভিঘাত বা এর মানে তীব্রতা বলেন বা এর প্রভাব এত স্পষ্ট না। কারণ আপনি যখন বৃষ্টি হলেই নানাভাবে এটা জীবন আন্দোলিত হয়। প্রথম হচ্ছে বৃষ্টি হলে প্রথম হচ্ছে আমাদের বৃষ্টিটা আমাদের এক ধরনের গুড ফিলিং তৈরি করে এবং আমাদের দেশে যেহেতু ওই সময় গরম থাকে, ঠিক গ্রীষ্মের পরে তো বর্ষা ওই গরম থাকে, যেমন গত কয়েকদিন ধরে প্রচণ্ড রোদ হলেই কিন্তু আমরা কী করি, আমরা প্রত্যাশা করি যে বৃষ্টি আসবে, প্রকৃতি এক ধরনের একটা মানে শান্ত হবে, স্নিগ্ধ হবে, গরমটা কমবে, এটা একটা প্রত্যাশা। তারপরে হচ্ছে আমাদের যে আমরা ধরেন আমাদের তো একটা কৃষি নির্ভর দেশ, কৃষি প্রধান দেশ, ফলে আমাদের বর্ষার আসলে এই সময়ের এটাকে কেন্দ্র করেই আমাদের অনেকগুলো কৃষিপণ্য, অনেকগুলো জিনিস আসলে এটা কেন্দ্র করে আবর্তিত হয়। ফলে বৃষ্টি যদি না হয় প্রপারলি, তাহলে আসলে আমরা সারা বছরই আসলে একরকম সাফারিংসের সম্ভাবনা থাকে। এবং আমাদের যেহেতু আমাদের জীবনে আমাদের এই ষড় ঋতু এবং এর মধ্যে বর্ষা যেহেতু এটা নানাভাবে আমাদের প্রভাবিত করে, ফলে বছরের এই সময়টা আমরা এক ধরনের প্রত্যাশা করি আমাদের যে সমস্ত জায়গায় ধরেন পানি নির্ভর যে সমস্ত জায়গা, পানি নির্ভর ক্ষেত্র, সেই ক্ষেত্রগুলোতে এটা গুরুত্বপূর্ণ। এবং একই সঙ্গে আবার সংকটের জায়গা আছে। সংকটের জায়গা হচ্ছে ধরেন যে আমরা যেমন এই যে এখন ঢাকা শহরে কী হয়, যখন গরম লাগছে 3 দিন 4 দিন আমরা কিন্তু চাই যে বৃষ্টি আসুক, কিন্তু দেখা গেল যে বৃষ্টিটা আসার সঙ্গে সঙ্গে আবার এমন একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়, রাস্তাঘাট ডুবে যায় এবং যেহেতু আমাদের ড্রেনেজ সিস্টেম ভালো না, ফলে আপনি দেখবেন যে পানি জমে যায় এবং পানি জমার ফলে নগর জীবন মানে সব জীবনই হয়। এবং গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাই যে সামান্য 2-2.5 ঘন্টার বৃষ্টিতে কিন্তু
শহর তলিয়ে যায়, অপরিকল্পিত নগরায়ন, ড্রেনেজ সিস্টেমের অভাব, এবং আমাদের ঢাকা শহরের যদি আমরা বলি শহরগুলোতে খাল, এই খালগুলো দখল করা হয়েছে, দখল করে বিল্ডিং দালান করা বানানো হয়েছে। ফলে জীবনে দেখা গেলো যে আমরা যে বর্ষার জন্য প্রত্যাশা করি এটা আমাদের জীবনকে সহজ করবে, বরং কখনো কখনো এটা জীবনকে আসলে আরও বিঘ্নিত করে, জীবনের প্রবাহকে বিঘ্নিত করে। এবং আপনি দেখবেন যে তখন আপনি গাড়ি পাবেন না, রাস্তায় জ্যাম হবে, আটকে থাকবে, নানা রকম সংকট। আবার আমি গ্রামেগঞ্জে আমি দেখেছি যে বৃষ্টি হলে আবার সেটা বিদ্যুৎ, মানে বৃষ্টির সঙ্গে সঙ্গে দেখা গেলো যে অনেক ক্ষেত্রে বিদ্যুৎ থাকে না, সেফটির জন্য বিদ্যুৎ যেহেতু মানে পানির মধ্য দিয়ে বিদ্যুৎ ইয়ে হয়, ট্রান্সমিট হয়, প্রবাহিত হয়, ফলে ওইখানেও এক ধরনের একটা জীবনের সংকট তৈরি হয়। বাট সব কিছু পরে যেহেতু আমরা বাঙালি, আমাদের জীবনে আসলে বর্ষার গুরুত্ব পড়েছিল, আমাদের কবিতায়, গানে, নাটকে, সব কিছুতে বর্ষার একটা বড় প্রভাব, বর্ষার একটা ব্যাপক উপস্থিতি। এবং বর্ষাই আসলে আমাদের আলাদা করে। যে সমস্ত দেশে আসলে বৃষ্টি নাই বা বর্ষা কম, যখন আমি কিছু কিছু জায়গায় সুযোগ হয়েছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গরম, যে মরুভূমি, সেখানে আসলে গেলে তাদের সঙ্গে কথা বললে বোঝা যায় যে বৃষ্টি এবং প্রকৃতির এই যে এটা যে কত বড় আশীর্বাদ। আমরা এর মধ্যে থাকি বলে অনেক ক্ষেত্রে বুঝতে পারি না, কিন্তু এটা একটা বড় আশীর্বাদ, এবং সেটাকে হচ্ছে আমাদের জীবনকে প্রভাবিত করে, আমাদের অনেক কিছুকে সহজ করে দেয়। তো যাই হোক, বর্ষায় আসছে, আমরা নিশ্চয়ই বর্ষা উপভোগ করব, কিন্তু বর্ষায় সময়টাতে আমি আশা করব আমাদের যারা কর্তৃপক্ষ আছেন তারা একটু তৎপর থাকবেন যে বর্ষা যেন আমাদের আনন্দের বর্ষা, উপভোগের বর্ষা, যন্ত্রণা তো কিছু কিছুতে পরিণত হয়, যতটা সম্ভব এটাকে কমিয়ে রাখা যায়। আমরা শিরোনামে যাই। আজ প্রধান শিরোনাম হিসেবে আসলে বেশিরভাগ গণমাধ্যমেই ইসরায়েলের যে ইরান পাল্টা হামলা চালিয়েছে প্রতিবাদ স্বরূপ, সেটি গুরুত্ব পেয়েছে। এবং আমরা আমাদের সামনে যে শিরোনামটি রয়েছে, ইসরায়েলে আয়রন ডোম ভেদ করে সামরিক ঘাঁটিতে হামলা, এবং আমরা দেখেছি যে কিছু ভবন সেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটা মানে এখন তো মনে হচ্ছে একরকম ফুল স্কেল যুদ্ধ আসলে একরকম শুরু হয়ে গেল। কারণ হচ্ছে মাঝখানে কিন্তু এর মধ্যেও একবার হয়েছিল, বা মাঝে মধ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে এক ধরনের একটা টেনশন থাকে। কারণ মধ্যপ্রাচ্যে আমরা যদি দেখি, বাকি কোনো দেশের সঙ্গে আসলে এখন আর ইসরায়েল তো মধ্যপ্রাচ্যের মধ্যে একটা দেশ, যেটার সঙ্গে আসলে প্রায় সব নাইবারিং কান্ট্রি, সব দেশগুলো, মুসলিম কান্ট্রিগুলো, আরব কান্ট্রিগুলো এক ধরনের লড়াই, এক ধরনের তীব্রতা আছে, এবং এটার হিস্টোরিক্যাল কারণও আছে। 3টা আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে। কিন্তু আমার এখন মাঝে মধ্যে অবাক লাগে যে একসময় আরবরা ইউনাইটেডলি যুদ্ধ করেছে 48, 65 এবং পরে যেটা হলো। কিন্তু এখন যদি আমরা দেখি, এখন মনে হচ্ছে যে শুধু প্রতিপক্ষ আসলে একরকম ইরানি। কারণ আপনি দেখেন ওই একসময় তো সিরিয়া বা ইজিপ্ট যে 6 দিনের যুদ্ধ হয়েছিল, সবাই হয়েছিল, এবং ওই যুদ্ধে অনেকগুলো জিনিস হারানোর পর আসলে মুসলিম আরব দেশগুলো আসলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, অনেকে ডিপ্লোম্যাটিক রিলেশন হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এবং আরব মোটামুটি, ইসরায়েল মোটামুটি সেখানে এক ধরনের টিকে আছে। কিন্তু পয়েন্ট হচ্ছে ইরানের সঙ্গেই তাদের আসলে সংকট। এবং আমরা দেখতে পাই যে ইরানের সঙ্গে যখন মিডল ইস্টে গাজায় যখন আক্রমণ হলো, অন্য মুসলিম দেশগুলো সেভাবে রিয়েক্ট না করলেও কিন্তু ইরান রিয়েক্ট করেছে। এবং জিওগ্রাফিক্যালি খুব ইন্টারেস্টিং, আজকে ইরান যে পাল্টা আঘাত করলো, কারণ ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং স্পেশালি দ্য ওয়ে ইট ওয়াজ ডান, যে তারা ওইখানে আমরা যা দেখতে পাচ্ছি খবরে, যে ওইখানে মোসাদ, তারা ওইখানে অস্ত্র, ড্রোন, এগুলো আসলে ইরানেই আপনার স্থূপীকৃত করেছে ইরানে। এবং ইরানে করে যখন ওদের বিমানগুলো গিয়েছে, তখন একই সঙ্গে এই ইরানের আকাশের যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেটাকে নেগেট করার ক্ষেত্রে আসলে ভিতর থেকে কাজ করেছে, ড্রোনগুলো কাজ করেছে। তার মানে একটা লং প্ল্যান। এবং আপনি দেখবেন তার রিপাবলিকান গার্ডের প্রধান, যে তার বাড়ি যে আক্রান্ত হয়েছে, একটা ফ্ল্যাট, এবং সেটাতেই অ্যাটাক করা হয়েছে। তার মানে কত স্পেসিফিক এবং কত স্পেসিফিক ইনফরমেশন। ফলে দুই দেশে এখন গোয়েন্দা, আমি দেখলাম যে ইরানে অনেককে গুপ্তচর হিসেবে সন্দেহ করা হচ্ছে মোসাদের, আবার ফেডারালি ইসরায়েল হচ্ছে। তো যাই হোক, আমরা যদি বিষয়টাকে দেখি, তারপর হচ্ছে ইরানের এরকম অ্যাটাক হলো এবং ইসরায়েল এরকম অ্যাটাক করলো। তো অ্যাটাকের ক্ষেত্রে ইসরায়েল যেটা বলছে যে ইরান তাদের যে পরমাণু সংশ্লিষ্ট জায়গাগুলো, পারমাণবিক কর্মসূচি, সেই জায়গাগুলোর আশেপাশে তারা বেশি অ্যাটাক করেছে, সেই জায়গাগুলোতে অ্যাটাক করতে চেয়েছে। এবং নেতানিয়াহুর ধারণা যে ইরান আসলে ভেরি ক্লোজ টু নিউক্লিয়ার পাওয়ার, এবং সেই ক্ষেত্রটাতে তারা আসলে আগে থেকে স্টপ করতে চান। তো সেটা কিসের ভিত্তিতে? কারণ আমেরিকান যেমন রিপোর্ট দেখছে, তাদের বলা হচ্ছে যে না, ইরান আসলে সেরকম কিছু করছে না। তার মানে আসলে এই দাবিটাও ঠিক না। এইখানে আরেকটা ঘটনা ঘটেছে, সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর যেটা হয়েছে, ওই জায়গাটা আসলে এখনকার যে গভর্নমেন্ট, সেটা অনেক বেশি মানে ঠিক ইরানের
ইরানের মানে প্রো ইরান না সাপোর্ট দিচ্ছেন, এর মধ্যে একটা হেজবুল্লাহ আক্রান্ত হয়েছে। ফলে ইরানের যে ইরান হচ্ছে তাদের শক্তির পাশাপাশি অন্য অনেকগুলো প্যারা মিলিশিয়া বাহিনী যে সাপোর্টগুলো ছিল সবগুলো আসলে আক্রান্ত হয়েছে। ফলে ইরান অনেকটাই একা হয়ে গেছে। এই জন্য গুরুত্বপূর্ণ যে তারপর আসলে ইরান যে আজকে পাল্টা আঘাত করেছে, স্পেশালি আয়রন ডোম মানে ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা তাতে ধারণা করা হচ্ছিল যে ওটা ভেদ করে, এবং যেহেতু ইরান আক্রমণ করবে ইসরায়েল প্রিপেয়ার, ওটা ভেদ করে আসলে ইরান পারবে না। ইরান তো মূল শক্তি হচ্ছে ক্ষেপণাস্ত্র, সেটা আসলে আটকে যাবে। কিন্তু আমরা দেখেছি সেটা ভেদ করে কিন্তু ইসরায়েলে পৌঁছেছে, সেটা খুব সিগনিফিক্যান্ট। তার মানে ইরানও প্রিপেয়ার্ড, এবং আমরা যেরকম মনে করছি তা না। ইরানের বন্ধু হচ্ছে আসলে সামরিক ক্ষেত্রে রাশিয়া, এবং আমরা দেখতে পাচ্ছি সরাসরি কোনো জানি চীন। ফলে ওই একটা বলয় তৈরি হতে পারে, এবং অনেক বিশ্লেষকরা বলছেন যে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের আসলে শুরু কিনা। কারণ এটা ইরান যদি করে এবং ইরানের সঙ্গে যদি রাশিয়া এবং চীন এবং অন্য প্রতিপক্ষ যদি ইউনাইটেড হয়, তাহলে আসলে এক ধরনের একটা যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে এবং বড় আকারের দিকে যেতে পারে, এরকমই হচ্ছে বিশ্লেষকদের ধারণা। আমার যেটা পয়েন্ট ভাই, যে আমরা আসলে মানে ভাবতেই পারছি না যে এই সময় এসে এতগুলো যুদ্ধ, ইউক্রেনটা চলছে, এখানে আরেকটা যুদ্ধ, মানে পুরো পৃথিবীটা আসলে গাজা ইসরায়েল তো চলছেই, ইউক্রেনের যুদ্ধ চলছে, এখানে আরেকটা। তার মানে পুরো পৃথিবী কিন্তু আবার যুদ্ধের দিকে চলে গেলো, যেটা 60-70-তে ব্যাপক হয়েছিল যখন বাইপোলার ওয়ার্ল্ড ছিল। আমরা আসলে 90-এর পর যখন সোভিয়েত ইউনিয়ন পতন হলো, পৃথিবী যখন একত্রিক হলো, তখন আমরা ধরে নিলাম আসলে যে যুদ্ধ বিদ্রোহ ঠান্ডা যুদ্ধ মানে কোল্ড ওয়ার শেষ হওয়ার পর। কিন্তু মুশকিলটা হচ্ছে ইউনিপোলার ওয়ার্ল্ড হওয়ার পরে আরেকটা মুশকিল হচ্ছে, এখন আসলে ব্যালেন্স নেই। আগে যেমন ধরেন আপনি জানেন যে 60 যখন হামলা মানে কোনো একটা দেশে কেউ আক্রমণ করার আগে ওই ক্যাপিটালিস্ট ব্লকের কেউ আক্রমণ করার আগে চিন্তা করতে সোভিয়েত ব্লক এটাতে বাধা দেবে। ফলে ওই লড়াইটা হতো মুখে মুখে, ডিপ্লোম্যাটিক মানে হতো না। তারপর অনেক যুদ্ধ হয়েছে, কিন্তু সেই সব কিছু মানে শেষ হওয়ার পরে এখন এসে তারপর এর মধ্যে মানবিকতার কত চর্চা হলো, যুদ্ধ কত খারাপ, এই নিয়ে কত রকম আয়োজন, কত সিনেমা, কত কিছু। তারপর আসলে এখন দেখছি আরও বেশি, মানে লাস্ট 10-15 বছরে সবাই মানে জীবনে মানুষ যেমন অসহিষ্ণু হয়েছে, রাষ্ট্রগুলো অসহিষ্ণু হয়েছে, এবং খুব সহজেই আসলে আক্রমণগুলো করছে। এবং এর মধ্যে ধরেন পৃথিবীতে এমন সব লোকজন নেতৃত্বে যাচ্ছেন যাদের মধ্যে আসলে অনেক বেশি তীব্রতা, উন্মাদতা আমরা দেখতে পাই। যেমন নেতানিয়াহু আপনি জানেন অত্যন্ত তীব্র এবং উগ্র। আরেকটা জিনিস কাজ করছে, এখন দেশে সরকারগুলো নিজেদের ক্ষমতায় টিকে থাকার জন্য যুদ্ধকে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করছে। নিজের দেশে হয়তো ভালনারেবল, তখন একটা যুদ্ধ লাগিয়ে দিয়ে জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদের এক ধরনের চর্চা, সেইটা দিয়ে আসলে যুদ্ধবাদী আসলে নিজে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা, এই ফেনোমেন আসলে পৃথিবীতে তৈরি হয়েছে। তো এটা খুবই দুর্ভাগ্যজনক পৃথিবীর জন্য যে এই সময় এসে আমাদের এইসব যুদ্ধ দেখতে হচ্ছে, এবং গাজা যে সিচুয়েশন। এখন এটা দেখার পরে না আপনার মনে হয় যে তাহলে কিসের জাতিসংঘ, কিসের মানবিকতা, কিসের ইন্টারন্যাশনাল ল, কিসের জেনেভা কনভেনশন, সব কিছু তো অর্থহীন। তার মানে আমরা কি সেই হাদি যুগেই ফিরে যাচ্ছি যে শক্তি যার বেশি। যেমন এই যে ইসরায়েল যে ঠিক এরকম করছে, কেন করছে? কারণ সামরিকভাবে ইসরায়েল শক্তিশালী এবং দেয়ার সাপোর্টেড স্ট্রংলি বাই সুপার পাওয়ার, স্পেশালি আমেরিকা। তো তার মানে হচ্ছে সেই তাদের শক্তি আছে বলে তারা যা ইচ্ছে তাই করবে, তাহলে আসলে থাকলো কি? তো এটা সবার জন্য খুবই দুঃখজনক। আমি মনে করছি, আমরা আশা করছি যে এটা আসলে গডসে উইল প্রিভেল, এবং এটা আসলে ওই তীব্রতার দিকে যাবে না, এবং এক ধরনের একটা শান্তি প্রক্রিয়া শুরু হবে। আমরা এবার দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে শিরোনামটি কয়েকদিন ধরে রয়েছে সেটি যথারীতি, আর এখন সেটি হচ্ছে লন্ডন বৈঠককে ঘিরে মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বৈঠক হয়েছে লন্ডনে, তার ফলো আপ শিরোনামগুলো আমরা এখন দেখতে পাচ্ছি বিশ্লেষণধর্মী। একটি শিরোনাম আমাদের সামনে রয়েছে, সংকট কাটলেও সংশয় কমেনি, ডিসেম্বরের আগেই প্রয়োজনীয় সংস্কারের পরামর্শ দিলেন বিশ্লেষকরা। এটা আসলে এটা এক অর্থে ঠিক, আবার আসলে আরেক অর্থে ঠিক না। কোন অর্থে আমি বলি যে এরকম এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে সবসময় একটা সংশয় থাকবে, ইলেকশন না হওয়া পর্যন্ত হবে। আপনার মনে আছে যে 1/11-এর সময় হতো যে এরকম, যখন তখনকার প্রধান আমাদের সামরিক বাহিনীর প্রধান জেনারেল মহিনুর প্রায় বলতেন যে কাদম্বরী মরিয়া প্রমাণ করিল, যে সে ওইটা বলতেন। কেন বলতেন? যে নির্বাচনের কথা উনি বলতেন যে হবে, কিন্তু কেউ বিশ্বাস করতো না, মানে মিডিয়াতে সন্দেহ প্রকাশ করা হতো। সো এটা যেহেতু এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, ফলে যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এই সন্দেহ থাকবে, এবং সন্দেহটা খুব অমূলক না এই কারণে যে এর মধ্যে নানান এক্সটার্নাল ফোর্স আসলে এর মধ্যে কাজ করছে। নর্মাল সময় ইলেকশন হবে 5 বছর পর থাকবে, কিন্তু এটা তো তা না, নানাজন নানাভাবে তৎপরতা চালাচ্ছে। আরেকটা হচ্ছে কনস্পিরেসি, আমরা বিশ্বাস করি না হওয়া পর্যন্ত কিন্তু আপনি বলেন যে ইলেকশন হবে, এইটা যত লোক বিশ্বাস করবে, যখনই আপনি কোনো জায়গায় বলেন যে ইলেকশন মনে হবে না, সঙ্গে সঙ্গে দেখবেন যে অনেক বেশি লোক বিশ্বাস করছে। আমাদের আসলে বিশ্বাস নষ্ট হয়ে গেছে প্রতিষ্ঠানগুলোর উপরে গত মানে অনেক দশকের আসলে এক ধরনের কি বলা যায় মানে বিশ্বাস আক্রান্ত হওয়ার কারণে। সো এটা একটা সংকট আছে। তো এর মধ্যে এই পার্টিকুলারলি এই সময় যে বৈঠকটা হলো, বৈঠকের একটা সিগনিফিক্যান্ট দিক হচ্ছে যে যেহেতু বিএনপির সঙ্গেই মূলত একটা গ্যাপ তৈরি হয়েছিল, বিএনপি ডিসেম্বরে চাচ্ছিল, বিএনপির সঙ্গে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা, কিন্তু মজাটা দেখেন সঙ্গে সঙ্গে একটা শিফটিং হয়েছে। সেটা হচ্ছে এতদিন
এতদিন পর্যন্ত দেখতাম বিএনপির সঙ্গে বিএনপি একজনের বিরুদ্ধে কথা বলতো, বিরোধী কথাবার্তা বলতো, সরকারকে সতর্ক করতো, হুমকিও দিত। আজকে আবার বিরোধী কথাবার্তা বলছে কিন্তু জামাত এবং এনসিপি, এই গভর্নমেন্টকে ধরা হয় যে যারা গভর্নমেন্টের সবচেয়ে ক্লোজেস্ট পার্টনার, এবং আমরা দেখেছি যে গভর্নমেন্ট যে লাইনে আগাচ্ছিল সেই লাইনকে তারা সাপোর্ট করেছে, আগে সংস্কার বিচার তারপর নির্বাচন। আর বিএনপি বলেছে যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন। তো তারা বলছে, যেমন জামাতের আমি যেটা দেখলাম, তারা বলছে যে প্রধান উপদেষ্টা এটা একটা দলের সঙ্গে কথা বলে ইত্যাদি ইত্যাদি, এবং এনসিপিও বলেছে যে তারা মনে করে জনআকাঙ্ক্ষা পূরণ না হলে নির্বাচনে যাবে। এবং এনসিপি পয়েন্ট হচ্ছে যে যেহেতু তারা মনে করে, তারা সবসময় বলছে নির্বাচন মুখ্য না, যে তারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ফলে আন্দোলনের বিচার সংস্কার। তো ওইখানে তো আসলে ফোকাসটা হয়েছে, ভিতরে অনেকক্ষণ 1.5 ঘন্টা আলোচনা হয়েছে, কিন্তু যে ফোকাসটা আসছে সেটা কিন্তু নির্বাচন কেন্দ্রিক যৌথ বিবৃতি। এখানে জামাতের এটা ইন্টারেস্টিং যে যৌথ বিবৃতি জামাত বলেছে। আমিও মনে করি যে এইটা একটা পয়েন্ট আছে, যে একটা দলের সঙ্গে যখন মিটিং হলো, মিটিংয়ের পর আসলে সরকার এবং একটা দল যে যৌথ বিবৃতি দিল, মানে ঠিক এইটা আসলে অন্য যে দলগুলো এত আলোচনা করলো তাদের প্রতি আসলে এক ধরনের তারা মনেই করতে পারে তাদের প্রতি তারা বিচার করে, এটা খুবই আনলাইকলি। যেটা হতে পারতো যে সরকার একটা বিবৃতি দিয়েছে, বিএনপি একটা দিল, বা হোয়াট এভার, যৌথ বিবৃতি যৌথ আলোচনা, এইটা একটা পয়েন্ট তারা রেজ করেছে। আবার একই সঙ্গে ধরেন একটা এদের জন্য সুযোগও, এই দুটো দল কিন্তু প্রো গভর্নমেন্ট বলে গণ্য হচ্ছিল, এবং আমাদের দেশে প্রো গভর্নমেন্ট দলগুলো কিন্তু মানুষের কাছে খুব বেশি হয় না, গ্রহণযোগ্য হয় না। এখন কিন্তু তারা একটা অ্যান্টি গভর্নমেন্ট একটা স্ট্যান্ড নেওয়ার সুযোগ পেয়েছে, এবং তারা বলছে আসলে আমরা তো বলছিলাম যে বিএনপি ক্লোজ টু গভর্নমেন্ট। তো আগামী কয়েক মাস আসলে এই ধরনের ঘটনাগুলো ব্যাপকভাবে ঘটবে, আপনি আজকে দেখবেন। কারণ এখানে মজার বিষয় দেখেন, যে দলগুলো আসলে করছে বিরোধ দেখাচ্ছে, আসলে তারা একমুখী দল। আপনি যদি দেন বাংলাদেশের বাস্তবতায় বিএনপি এবং এরা সবাই হচ্ছে বিএনপি এলআই, যদি এনসিপি নতুন হয়েছে, কিন্তু আমরা দেখতে পাই নীতি, যে তাদের যে পলিসি, তাদের যে ভারত বিরোধিতা, আওয়ামী লীগ বিরোধিতা, সেটাও বিএনপি জামাত অন্যান্য দলগুলো একই রকম। আসলে গত 15 বছর তারা আওয়ামী লীগের বিরুদ্ধে যারা পলিটিক্স করেছে তারা একই রকম। এখন ধরেন আওয়ামী লীগ বিএনপি বা তাদের এলআই যখন এই ভাগটা থাকবে, তখন আমরা জানি কোন কোন ক্ষেত্রে তারা একমত, কোন কোন ক্ষেত্রে তারা দ্বিমত পোষণ করবে। এই দলগুলো যেহেতু রাজনৈতিক নীতিতে মোটামুটি কাছাকাছি, ফলে কিন্তু কোনটাতে তারা একমত হবে, কোনটাতে দ্বিমত হবে, এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। এটা আসলে সিচুয়েশন মাঝে মধ্যে এটা ভেরি করবে, নিজেদের মধ্যে পার্থক্য তৈরি করবে। এবং সমমনা দলগুলো যখন আসলে বিরোধে লিপ্ত হয়, তখন সেই বিরোধটা মাল্টি ডাইমেনশনাল হয়, তীব্র হয় না, কিন্তু মাত্রা বহু রকম থাকে। যে আপনি দেখেন এই একটা ইস্যুতে দেখে আপনি সংস্কারে দেখেছেন যে তারা সবাই কিন্তু একই রকম রাজনীতি করেছে মোরলেস, কিন্তু সংস্কারের ক্ষেত্রে কিন্তু নানা রকম মতামত আমরা দলগুলোর দেখতে পাই। তো আমি পার্টিকুলারলি যেটা মনে করি সবসময়, যে সংস্কারটা আসলে এটা আসলে কন্টিনিউয়াস প্রসেস, এটা সংস্কারটা কন্টিনিউয়াস প্রসেস। বড় কিছু সংস্কার করে আসলে নির্বাচনের কথা চিন্তা করো। সংস্কার কি, যে আমাদের দেশের প্রবলেম হচ্ছে গভর্নমেন্টগুলো টাইরেন্ট হয়ে ওঠে, বিকজ আমাদের সরকারকে শাসন করার মতো আসলে মেকানিজমটা নাই। ফলে সরকারকে শাসন করার যে কটা অর্গান, লাইক ইলেকশন কমিশন, দুদক, আমাদের বিচার বিভাগ, এইগুলোকে যদি স্বাধীন করা যায়, সরকারকে যদি শাসন করার ক্ষমতা পায়, তাহলে দেখবেন অনেক প্রবলেম সলভ হয়ে গেছে, এবং সেটাতে ফোকাস করা উচিত। এত রকম সংস্কার আসলে করলে আসলে হয়ে উঠবে না। এই জন্য বেসিক কিছু সংস্কার, বেসিক মানে এগুলো বড় সংস্কার, কিন্তু আমরা যদি করি যে দুদক, ইলেকশন কমিশন, এগুলোর প্রধানকে নিয়োগ দেওয়া হবে একটা কনস্টিটিউশনাল ইয়ার মাধ্যমে, যেটা আসলে এখানে আছে কনস্টিটিউশনাল কাউন্সিল, সেটা স্ট্রং করা, সেটা যদি করা হয়, তাহলে কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। কারণ ছোটো ছোটো কিছু ইস্যু আছে, এটা যেমন আপনি ইন্টারেস্টিংলি দেখবেন, সংস্কার তো বেশিরভাগ সংস্কার কিন্তু বিএনপি বিরুদ্ধে। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে বিএনপি এগুলো চায় না, আবার একই সঙ্গে কি, কারণ বিএনপিকে কিন্তু এগুলো সরাসরি এফেক্ট করে, কারণ বিএনপি দুইবারের প্রধানমন্ত্রী নিয়ে বিএনপি কথা বলবে বেশি, কারণ হচ্ছে ওটা বিএনপিকে এফেক্ট করে। বাকি যারা আছে তারা তো আসলে নিকট ভবিষ্যতে তাদের সরকারে যাওয়ার পর প্রধানমন্ত্রীর সুযোগ নাই, ফলে তারা কিন্তু বলে যে হ্যাঁ এটা ভালো। আর এখানে একটা জিনিস হচ্ছে, সংস্কার তো করেছে মূলত একাডেমিশিয়ানরা, থিওরি। সো থিওরি আর বাস্তবতার কিন্তু পার্থক্য আছে, এবং এই দলগুলোর মধ্যে যারা আছে তারাও কিন্তু থিওরির পক্ষেই থাকবে, কারণ তারা সরকার পরিচালনায় সেভাবে ছিল না। কিন্তু বিএনপি বড় দল হিসেবে তারা যদি সরকার পরিচালনা করেছে, ফলে কিন্তু তারা জানে এটা আমি মেনে নিলে এটা আমি বাস্তবায়ন করতে পারবো না, আমি সরকার চালাইতে গেলে এই জিনিসগুলো আসলে করতে পারবো না। আর একই সঙ্গে আমাদের দলগুলো তো অনেক বেশি আসলে ক্ষমতা এনজয় করতে চায়, দ্যাট ইজ অলসো ট্রু, বাট এই রিয়েলিটিটুকু আছে। তো এইগুলো মেনে নিয়ে বেসিক কয়েকটা সংস্কার, যে সংস্কারগুলো সত্যিকার অর্থে আসলে গুণগত পরিবর্তন ঘটাবে। কিছু কিছু সংস্কার আছে এগুলো খুব গুণগত পরিবর্তন আসলে ঘটাবে না, বা এগুলো সংস্কার আপনি একমত হয়ে আপনি প্র্যাকটিসে এটাকে আপনি ডিফাই করতে পারবেন। সো এইরকম একটা জায়গা আছে। আরেকটা জিনিস মনে হচ্ছে আবার, যে জায়গাতে আমি মনে করি যে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সেটা তো মোটামুটি মনে হচ্ছে হয়ে যাবে, এটা একটা ভালো ব্যাপার। এবং এর মধ্যে দেখেন খুব মজার যে সবাই চাচ্ছে কি যে লোয়ার হাউসটা হবে ফার্স্ট পাস দ্য পোস্ট এই ভোটিং সিস্টেমে। আপারটা নিয়ে বিএনপি বলতেছে যে এইখানে যে পার্লামেন্টে যে সিটটা হবে সেই সিটের প্রপোর্শন, আর বাকিটা বলতেছে মোস্টলি যে ভোটের প্রপোর্শন। কারণ যদি এখানে বিএনপির কথা মানা হয়, তাহলে কিন্তু এটা কোনো মানেই থাকবে না, এই অর্থে যে লোয়ার হাউসে যারা থাকবে আপার হাউসে তো তারাই বেশি থাকবে। কিন্তু আমাদের দেশে একটা
সিস্টেম হচ্ছে আপনি দেখবেন আমাদের দলগুলো কিন্তু ভোটের পার্থক্য থাকে কম, সিটের পার্থক্য থাকে অনেক বেশি। ফার্স্ট পাস দ্য পোল সিস্টেমে যে আওয়ামী লীগ যেমন 2008-এ এত সিট পেয়েছিল, কিন্তু ভোট পেয়েছে 48% বোধ হয়, কিন্তু সিট পেয়েছে কিন্তু 250। এবং এর আগে 2001-এও যদি আমরা দেখি যে সেম এরকমই হয়েছে। সো আমার মনে হয় যে এটা যদি আমরা এই সংস্কারটা যদি করা যায় যে আপার হাউসটা হবে ভোটিংয়ে, মানে প্রপোর্শনাল ভোটিংয়ে, তাহলে সেটা ভালো হবে। সো আমি আশা করছি যে এরকমই একটা বিষয় থাকবে। কিন্তু শেষ যেটা আমি করতে চাই, একই সঙ্গে মাথায় রাখতে হবে, আমরা যে ঐক্যবোধের কথা বলছি, এই দলগুলোর বাইরেও একটা নিবন্ধিত দল আছে। এখন আওয়ামী লীগ নিশ্চয়ই অপরাধী দল, কিন্তু তাদেরকেও আসলে মানে আপনি কীভাবে অ্যাকোমোডেট করবেন পলিটিক্যাল ইয়েতে কী করবেন। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা ঠিক আছে, কিন্তু বিশাল যে সমর্থক গোষ্ঠী এবং আরও যে বাম দলগুলো আছে তাদেরকে বাদ দিয়ে কীভাবে করবো, এগুলো নিয়ে ভাবতে হবে, মানে এজ এ হোল জিনিসটা করতে হবে। অনেক অনেক ধন্যবাদ জনাব মামুন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের আয়োজন আজকের সংবাদপত্রের আজকের পর্বটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।